হত্যার হুমকি আমি পাইছি স্বয়ং ইনডাইরেক্ট প্রেসিডেন্টের ছেলের কাছ থেকে। তৎকালীন চুপ্পু সাহেবের ছেলেও ধরেন ইনায় বিনায় বলছে, অনেক নাম আছে তার মন এবং মগজ। আমি ভাবলাম এইটা যে আচ্ছা প্রেসিডেন্টের ছেলে মনে হয় প্রেসিডেন্টের মতোই, প্রেসিডেন্টও দেখবেন শেষ দিকে এসে অনেক ভালো ভালো কথা বলছে, ওর মধ্যে চেঞ্জ হবে। কিন্তু সাল আমি তো দেখলাম তো অদ্ভুত জিনিস, কিছু গুপ্ত বাল, বাল বিএনপি, কিছু বাল জামাত, বাল অমুক বাল তমুক এবং কিছু ছাপড়ি, তাদের দ্বারা আমি যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছি, মানে লিটারেলি আমার নামে ক্যাম্পেইন চালু হয়েছে। ওরা এখন এটা বুঝবে না, এটা ওরা বুঝবে কখন জানেন? যখন তারা মারা খাবে। মারা তো তারা খাবে টুডে অর টুমরো। কিভাবে খাবে? প্রকৃতির নিয়মে খাবে। কিভাবে খাবে? আল্লাহর ইচ্ছায় খাবে। খাইতে তাদের হবেই, কারণ আপনি পৃথিবীতে যাহা করিয়াছেন তাহার তো কর্মভোগ করিতে যাইতে হইবে নাকি। জুলাই তো 8টা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হওয়ার কথা ছিল, সংস্কৃতি উপদেষ্টা নিজে ঘোষণা দিচ্ছেন। 5টা ফিল্ম বানাইতে পারতেন না? 2টা ফিল্ম বানাইতে পারতেন, একটা চলচ্চিত্র বানাইতে পারতেন না? চলচ্চিত্র নিয়ে এই যে আজকে ইতিহাস নিয়ে এত ঝামেলা, এটি তৈরি হতো না যদি একটা পূর্ণদৈর্ঘ্য প্রপার সিনেমা থাকতো। এর যে বলছি এখন কিন্তু ভাই আমি গালি খাবো। আমি মনে করি ডকুমেন্টারি হওয়ার কথা ছিল কমপক্ষে 100+, কারণ আমি যদি থাকতাম আমি 500+ করতাম। শহীদ ওসমান হাদি, আমি বলি মাত্র 1 বছর বাঁচছিলেন। বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে, বিশেষ করে বাংলাদেশপন্থী যে পলিটিশিয়ানরা আছে, তাদের মধ্যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেমন অনেক আছে, কিন্তু তাদের একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং খুবই বাজে, সেটা হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং নাই বলতে গেলে। বাংলাদেশে সুযোগ শেষ হয়ে যায় নাই, সব শেষ হয়ে যায় নাই, সব স্বপ্ন শেষ হয়ে যায় নাই, এখনো অনেক স্বপ্ন বাকি আছে। কারণ আমি বলতেছি এটা অসমাপ্ত বিপ্লব। যেমন আপনি দেখবেন জুলাই স্মৃতি স্তম্ভ, পায়ের নিচে শহীদদের নাম লেখা নিয়ে কিন্তু ঝামেলা হয়েছে। উনি এটা এলজিআরডি কে দিছিলেন এটার কাজ করতে, কিন্তু ভাই ডিজাইনটা তো আপনারা করছিলেন নাকি। মেজর হাফিজউদ্দিন সাহেবকে মানুষ কেন রেসপেক্ট করেন, কেন ভালোবাসেন, এটা একটা কারণ। বিএনপি এই দলটার ভেতরে অসাধারণ কিছু নেতা আছেন, যারা এই যে মেজর হাফিজের মতো, যারা অ্যাবসলিউটলি রাইট কথাটা রাইট জায়গায় স্পট অন বলে ফেলতে পারেন। এই কারণে এই দলটা টিকে থাকবে। আর্টিস্ট আমার এখানে যাওয়া উচিত হবে না, এই নিয়ম বানাইছে কে? আমি জানতে চাই এই নিয়মটা বানাইছে কে, যে আপনি অভিনেতা বা আপনি গায়ক, আপনি নায়ক, আপনি রাজনৈতিক সচেতন হইতে পারবেন না। বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশপন্থী জনগণরা প্রবলভাবে চেয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন বলেই জুলাই জাদুঘরকে করতে বাধ্য হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে অনেক কিছুই হয় নাই, কারণ অনেক কজের মধ্যে ওই আওয়াজটা উঠে নাই, এই আওয়াজটা আসে নাই। কিন্তু এই জুলাই জাদুঘর যেটা, স্মৃতি জাদুঘর যেটা, এটা এই ক্ষেত্রে সে আওয়াজটা ছিল। সেই আওয়াজটা একদম শুরু থেকেই ছিল। হয়তো সেটা আমার স্ট্যাটাস দিয়ে, আমার একটা পোস্ট দিয়ে হয়তো আওয়াজটা শুরু হয়েছে, কিন্তু এইটা না যে আমার পোস্টের কারণে এটা হয়েছে। এই ভুলটা কেউ বুঝেন না। আমার পোস্টের কারণে এটা হয় নাই। আমার পোস্টটা হয়তো শুরুতে ছিল যে হাসিনা পালানোর 10 মিনিটের মধ্যে আমি এই পোস্টটা করছি, বা 15 মিনিটের মধ্যে, আমি যদি ভুল না করে থাকি। আমার স্টার্টটা করে দেওয়া, আমার পোস্ট দিয়ে শুরু হওয়া, তারপরে আমি কিন্তু এই পোস্টটা আমি অনেকের টাইম লাইনে ওই সময় দেখছি, অনেক মানুষের। সো এটা আসলে বাংলাদেশের মানুষের অ্যাচিভমেন্ট। বাংলাদেশের মানুষ এটাকে অ্যাচিভ করে নিছে, এবং সেটাকে ধরে রাখার দায়িত্ব, সেটাকে রক্ষা করার দায়িত্ব, এবং সেইটাকে মানে আমি বলবো বুকের ভিতরে আগলায় রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের। এবং গুমের কথাও আমরা জানতাম, চারিদিকে গুম হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে মিডিয়াগুলোতে সেভাবে আলোচনাও হতো না, কথাও সেভাবে হতো না, ধামাচাপা দেওয়া হতো। বিদেশি কিছু মিডিয়া, যেমন ধরেন নেত্র নিউজের মতো কিছু মিডিয়া, আমি জাস্ট অনেকগুলোর মধ্যে এটা বললাম, ধরেন এই যে ফেস দ্য পিপল আসছে, ফেস দ্য পিপলের মতো কিছু জায়গা। তারপরে এই কয়েকটা মানুষ, আবার কিছু অ্যাক্টিভিস্ট, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট, তাদের কারণে আসলে ওই কথাগুলো ধরেন হতো, তাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে একদম অনুপস্থিত ছিল। এই যে সবকিছু, এই যে 5ই আগস্টে মানুষের এত জীবনদান, এত রক্তদান, এত কিছুর পরেও ধরেন একটা শান্তি আসলো, যে ঠিক আছে এটলিস্ট আমরা মনে হয় আজকে থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বড় স্মৃতিস্মারক কি হইতে পারে? স্মৃতিস্মারক হতে পারে ওটাই, যে যেখানে উদ্দেশ্যে মানুষ মিছিল নিয়ে রওনা দিল, যেটা দখল করার জন্য গণভবন। তো যেইখানে শেষ ডেস্টিনেশন ছিল কি বাংলাদেশের মানুষের, শেষ ডেস্টিনেশন ছিল বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের পন্থী, এবং বাংলাদেশকে যারা হৃদয় ধারণ করেন, প্রত্যেকটা মানুষের শেষ ডেস্টিনেশন ছিল আমরা গণভবন দখল করবো। তা এটা হলো শেষ দুর্গ। তো শেষ দুর্গটাকে আমার কাছে মনে হয়েছে এটা মিউজিয়াম হওয়া উচিত। তো আমার কাছে মনে হয়েছে, তখন আমি স্ট্যাটাসে লিখছিলাম সম্ভবত এটাকে জুলাই আন্দোলন লিখি নাই, আমি লিখছিলাম আমাদের জুলাই 24-এর মুক্তিযুদ্ধ। সো এই মুক্তিযুদ্ধের একটা মিউজিয়াম হওয়া উচিত। আচ্ছা, আমরা দেখেছি যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছেন শহীদ শরীফ ওসমান হাদি, তিনি তাকে যখন হত্যা করা হয় তখন আপনি সরব ছিলেন এবং হাদি হত্যার বিচারও আপনি চেয়েছেন। তো শহীদ ওসমান হাদির কোন দিকটি আপনার ভালো লাগে এবং তার চিন্তা দর্শন যেগুলো রয়েছে তার মধ্যে কোন দিকটা আপনার সবচেয়ে ভালো লাগে? দেখেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার আমি প্রতিদিন চাই,
এমন একটা দিন নাই যেদিন শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা হয় না আমার সাথে কারোর, বা আমার স্মৃতিতে উনি থাকেন না। মানে এই বিষয়টা কেন? এই বিষয়টা হচ্ছে যে হি ইজ সাচ এ নোবেল ম্যান, হি ইজ সাচ এ হি ওয়াজ আসলে এখন। এই বিষয়টা আমার এখনো বিশ্বাস করতে, এই যে আমি ইজ বলে ফেললাম, সে যে পাস্ট টেন্স, এখন নাই আমাদের দেশে, আমাদের জীবনে উনি এক্সিস্ট করে না, এটা আমার এখনো বিশ্বাস হয় না। অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যে উনি সবসময় আমাদের মধ্যেই আছেন। আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের ফিলোসফিতে উনি বাস করেন। শহীদ ওসমান হাদি, আমি বলি মাত্র ১ বছর বাঁচছিলেন হিসাবে। কিভাবে? উনাকে এই ১ বছরই মানুষ চিনছিল শহীদ ওসমান হাদি। আরো কম সময় ইনফেক্ট। মানে মানুষের কাছে পপুলার হলেন উনি, আমি মনে করি উনার জীবনের শেষ ৬ মাস। ওই ৬ টা মাস যে মানুষ বুঝতে পারল, আচ্ছা শহীদ ওসমান নামে একটা ছেলে আছে, যে আসলে সত্যিকার অর্থেই ভয়হীনভাবে শুধু বাংলাদেশের জনগণের কথা বলে, মুক্তির কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, এবং তার মধ্যে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই। অকপটে সত্যি কথা বলেন এবং কি প্রবল সাহস! এই মানুষটাকে বাংলাদেশের মানুষের জন্য আসলেই দুর্ভাগ্য আমি মনে করি যে তারা বেশিদিন পান নাই। কিন্তু আমি যেটা বোধ করি সেটা হচ্ছে আমার সাথে যেহেতু তার একটা জার্নি আছে এবং তার সাথে আমার কাজেরও অভিজ্ঞতা আছে। 'লাল জুলাই' নামে আমরা একটা গান করেছিলাম একসাথে। উনি লিরিক লিখেছিলেন। আমি এটার ভিডিওতে ছিলাম মেকিং এ। সাফায়েত ভাই ছিলেন, রাজ শান্তনু ভাই গান গেয়েছিলেন। এই যে আমাদের একটা টিম কম্বিনেশন, এখান থেকেই তো আসলে সম্পর্কটা গাঢ় হয় এবং সেখান থেকে আমাদের শেয়ারিংটা বেড়ে যায়। শহীদ ওসমান হাদি আমার জীবনে এমন একটা চরিত্র ছিল যার সাথে ধরেন যেকোনো বিষয়ই আসলে আলোচনা করতে পারতাম। আর কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, ওহ মাই গড! দিস ইস অ্যামেজিং। মানে আমি খুব দুঃখের সাথে একটা কথা বলব আজকে আপনার এই ভিডিওতে। সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে, বিশেষ করে বাংলাদেশপন্থী যে পলিটিশিয়ানরা আছে, তাদের মধ্যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেমন অনেক আছে, খুব আন্ডারস্ট্যান্ডিং তাদের খুবই ভালো। কিন্তু তাদের একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং খুবই বাজে। বাজেই বললাম আসলে লো আইকিউ বলতে পারি, যেভাবেই বলি। সেটা হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং নাই বলতে গেলে। তারা বুঝেনই না যে তাদের পলিটিক্সটাকে কালচার কি পরিমাণ প্রভাবিত করেন। বেশিরভাগই বোঝেন না। তারা মিডিয়া বলতে শুধু বোঝেন হচ্ছে যে নিউজ। মিডিয়া বলতে যে গান, নাটক, চলচ্চিত্র, কবিতা, হাম, নাত, স কাওয়ালি, ব্যান্ড সংগীত, সবকিছু মিলিয়ে যে মিডিয়া, কালচার, এটাই অনেকে বোঝেন না। একটা মানুষ কিভাবে খাবে, ভাত খাওয়ার মধ্যেও কালচার আছে। সব দেশে তো ভাত হাত দিয়ে খায় না। চামচ দিয়ে খায়। ওটা ওই দেশের কালচার। সো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমি ছোট্ট করে বললাম। সবাই হয়তো সময় থাকলে আমি আরো অনেক অন্যভাবে বলতাম। তো এই কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা শহীদ ওসমান হাদির একদম টপ নচ ছিল, আমি বলব। টপ নচ। তো সেই জায়গাটায় আমি মিস করি ভাইকে। ইচ অ্যান্ড এভরি ডে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমি দুর্ভাগ্যজনকভাবেই বেশিরভাগ মানুষের মধ্যে পাই না। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা জুলাইয়ের সময় দেখেছিলাম যে অনেক চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী তারা কিন্তু জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু জুলাইয়ের পরে এসে তারা অনেকেই নীরব হয়ে গিয়েছে। আসলে এই নীরব কেন হয়ে গিয়েছে সেটা যদি একটু বলতেন? নীরব হয়ে যাওয়ার রিজন? হুম, আমি ১ম যেটা মনে করি সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা। আপনি মাত্র একটা গণ-অভ্যুত্থান, রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান বা অসমাপ্ত বিপ্লব থেকে উঠে আসছেন। আসার পরপরই ১ম যে কাজটা করা উচিত ছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল। তাদেরকে বোঝানো উচিত ছিল যে আপনারা এই দেশের নিরাপদ। তাদের কি সেই পরিমাণ নিরাপত্তা দেওয়া গেছে? যায় না আমি মনে করি। ইন্টারিম গভর্নমেন্ট বোঝেই নাই। বুঝতে অনেক লেট করে ফেলছে এবং যারা এইসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তথ্য মন্ত্রণালয় স্পেশালি এবং সংস্কৃতি মন্ত্রণালয়, তারাও দেখবেন এই কালচারাল যারা ফাইটটা করলেন বা যারা রাস্তায় নেমে আসলেন, যারা আমাদের, তাদেরকে নিরাপত্তা বোধ করাইতে পারলেন না বা তাদেরকে কাছে নিতে পারলেন না বেশিরভাগ ক্ষেত্রেই। নিয়ে বুঝাইতে পারলেন না যে আমি আপনাদেরকে রেসপেক্ট করি। কিভাবে রেসপেক্ট করি বোঝানো যায়? সেটা হচ্ছে আপনি যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ডেকে নিয়ে এসে সম্মানিত করতেন, তাহলে তারা বুঝতো যে হ্যাঁ, সরকার আমাদের সাথে আছে। কিন্তু সেরকম কোনো একটি প্রোগ্রাম কি আমরা দেখেছি? সংস্কৃতি মন্ত্রণালয় অনেক পুরস্কার দিছে, অনেক কিছু করছে, আপনারা দেখছেন। কিন্তু এই যে যারা জুলাইতে রাস্তায় নেমে আসলো, তাদেরকে তো সম্মানিত করা যেত। করা যেত না? তো আমার অনেক আইডিয়াস আছে। আমি সব কথা এখন বলে ফেলব না। কেননা আমি বিশ্বাস করি যে বাংলাদেশে সুযোগ শেষ হয়ে যায় নাই। সব শেষ হয়ে যায় নাই। সব স্বপ্ন শেষ হয়ে যায় নাই। এখনো অনেক স্বপ্ন বাকি আছে। কারণ আমি বলতেছি এটা অসমাপ্ত বিপ্লব। যেহেতু এটা অসমাপ্ত বিপ্লব, সেহেতু আমি বিশ্বাস করি সামনে
কাজ করার সময় আছে। সো আমি এখন আইডিয়াস শেয়ার করব না, কিন্তু আমার নিজের মাথার মধ্যে অনেক কিছু ঘোরে, যেটা আমি মনে করি যে করলে ওই মানুষগুলো আরো বেশি নিরাপদ বোধ করত এবং তারা ওই জায়গা থেকে নীরব হয়ে যেত না বা সরে আসতো না। আচ্ছা, জুলাইয়ের সময় হচ্ছে যারা জুলাইয়ের ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা কিন্তু এখনো তাদের যেই আ অর্থাৎ তাদের যে মত, সেই মতের উপরে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন। কিন্তু অপরদিকে যারা জুলাইয়ের পক্ষে ছিলেন তারা নীরব হয়ে গিয়েছেন। তো এখানে আসলে এটি আসলে কেন? মানে যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা এখনো জুলাইয়ের বিপক্ষে জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কটাক্ষ করছেন এবং আবু সাঈদকে জঙ্গিও বলছেন। আমরা সেটিও দেখতে পাই, যেটা আমাদের জন্য খুবই আসলে কষ্টদায়ক। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন বা এটা কেন ভেরি সিম্পল। ধরেন আপনি একটা বিশ্বস্ত পশু ধরেন, তাকে প্রতিদিন খাওয়ান। চাইলেও খাওয়ান, না খেলেও চান, সেগুলো বেঁধে রাখেন এবং যখনই ইচ্ছা হয় সেই বিশ্বস্ত পশুটাকে আপনার কখনো, কখনো খাবার বেশি দেন। আপনার উচ্ছিষ্ট যেগুলো থাকে, ধরেন আপনি খাওয়া শেষ করছেন। খাওয়া শেষ করার পরে যে উচ্ছিষ্ট আছে সেটাও প্রতিদিন আইনা প্লেটের মধ্যে একটু ঝোল দিয়া মাখায়া খাওয়ান। ও খাইতে, খাইতে একটা আনন্দ পাইছে না? ও হঠাৎ করে উচ্ছিষ্ট খাইতে পারতেছে না। স্বৈরাচারের যে উচ্ছিষ্টগুলা ওরা খাইতো, সেই উচ্ছিষ্টগুলো মিসিং। হঠাৎ করে আরে প্লেটে নাই তো। তো পশুর কাজ কি? ও তো বোধ শক্তি নাই। ও তো মানুষ না বেসিক্যালি। সো যেহেতু মানুষ না, সেহেতু ওর হয়তো ওই মানবিকতার জায়গাটা নাই। যে এরকম রক্তক্ষয়ী সংগ্রামের পরে এরকম হাজার, হাজার মানুষ জীবন দেওয়ার পরে, এত গুম, খুন, অত্যাচার হওয়ার পরে, বাক স্বাধীনতা হরণ করার পরেও পুরো জুলাই মাসটা তো লিটারালি গণহত্যা চলছে বাংলাদেশে। সেটা দেখার পরেও যারা ওইভাবে কথা বলে, এখনো বলে, তাদেরকে আমি কিভাবে বলব? উচ্ছিষ্টভোগী ছাড়া, ওই পশুগুলোর সাথে মেলানো ছাড়া আমি আর কি বলবো? কোনো, কোনো ক্ষেত্রে আমি পশু বললেও পশুদের অপমান করা হয়ে যায়, তাদেরকে নিয়ে যদি আমি কথা বলি। সো ভাই, আমার কাছে যেটা মনে হয়, সবাই সবার মতো করে প্রতিবাদ করবে। আমার প্রতিবাদ হচ্ছে ওদেরকে ইগনোর করেন। মানে আমি এটা ফিল করি। ইগনোরটা কি? লেট দেম বার্ক মোর অ্যান্ড মোর। ওকে? সো এই যে বাঘ বললাম, এটা কিন্তু আবার অনেকে মন খারাপ করতে পারেন। কারণ আমার কিন্তু কুকুর বিড়াল খুব পছন্দ। আমি ব্যক্তিগতভাবে কিন্তু পশু মানে কুকুর বিড়াল প্রেমী একটা মানুষ, হ্যাঁ? তো আমি আসলে তাদের তুলনা দেওয়ার কোনো জায়গা খুঁজে পাই না। আমার কাছে কুকুর বিড়াল অনেক উত্তম মনে হয় তাদের চাইতে। অনেক বিশ্বাস করেন, মানে মানে ওইটাও আসলে যায় না। মানে ধরেন আমি ওইটাও বলতে পারতেছি না। মানে কি যে বলবো? শুধু নিকৃষ্টই বললাম। আচ্ছা ঠিক আছে, নিকৃষ্ট জীব বলি, হ্যাঁ? সো এটাই বলি। সো লেট দেম। আ করুক। যা খুশি তাই করুক। করে কি অর্জন করতে পারতেছে? সম্মান, ভালোবাসা। এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনি যে প্রশ্নটাই তার তার সম্বন্ধে করলেন, একটা নেগেটিভ প্রশ্ন করলেন। আপনি কোনো পজিটিভ কথা বলেন নাই। আপনাকেও যদি আমি এই যে মাইকটা ঘুরাই দিয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা উনার সম্বন্ধে কিছু বলেন। আপনি এমন কয়টা বাজে কথা বলবেন যেটা স্বাভাবিক কোনো কথা না। আমি সিউর যিনি ক্যামেরা এখন শুট করছেন, আমার ভিডিওটা শুট করছেন, সেই মানুষটাকে যদি জিজ্ঞাসা করি, "আচ্ছা বলেন তো ভাই আপনার মতামত কি?" আমি সিউর সে ২ টা গালি দিয়ে দিবে। বুঝছেন না? তো আপনি যেকোনো একটা রাস্তায় নেমেন, এখান থেকে নেমে যেয়ে জাস্ট একটা রাস্তায় একটা রিক্শাওয়ালাকে জিজ্ঞাসা করেন। একজন রিক্শাওয়ালা ভাইকে, একজন একজন ভ্যান চালক ভাইকে যে জিজ্ঞাসা করেন তো, দেখেন কি উত্তর দেয়। আমার কিছু বলতে হবে না ভাই। একজন ব্রিগেডিয়ার জেনারেলরে যে জিজ্ঞাসা করেন। একদম টপ যে গেলাম। তো আরো টপে যাইতে পারি। কারণ একজন সচিবরে যে জিজ্ঞাসা করেন, যে মানবিক, যে মানুষটা মানবিক, তারা যে জিজ্ঞাসা করেন। রিক্শাওয়ালা ভাই আর ওই মানবিক সচিবের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখবেন একই টোনে কথা বলতেছে। তো এই জায়গায় যারা আসলে মানুষ, যারা যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তারা সবাই একই অ্যালাইনেই কথা বলবে তাদের বিপক্ষে। হ্যাঁ? বা বিপক্ষেও বলতে হবে না, অটোমেটিক্যালি এটা বলতে আইসা পড়বে মুখ দিয়া। সো ওকে, ইগনোর ইট। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে জুলাইয়ের যে চলচ্চিত্র নির্মাতা বলেন বা অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী তাদের সাথে রাজনৈতিক দলের যেই সহযোগিতা বলেন বা কানেকশন বলেন, ২ টাই কি হয়েছে কিনা? নাকি এখানে একটু ল্যাকিংস আছে? কি মনে করেন? সেই জায়গাটায় আমি আপনাকে বললাম যে, ওই সম্মানিত করার জায়গাটা, সম্মান জানানোর জায়গাটা আসলে খুবই মানে কি বলবো, এক ধরনের ফারাক আছে, গ্যাপ আছে। সেগুলো মিটায় নেওয়া যেত, মিটায় নেওয়া যেত।
কিন্তু আমি যে কথাগুলো বলছি আমি নিজেই তো অনেক দুঃখের সাথে কথাগুলো বলবো। কারণ আমি দেখেছি, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি দেখেছি জুলাই পরবর্তী সময়ে আমি নিজে জুলাইপন্থী অনেক ভাইদের কাছ থেকে আমি কিন্তু মানে কি বলবো এটাকে, আসলে জুলাইপন্থী বলাও ঠিক হবে না, কিছু কিছু তো গুপ্ত বাল বলি আমি এদেরকে, কিছু গুপ্ত বাল, কিছু বাল বিএনপি, কিছু বাল জামাতের সংখ্যা ওইভাবে হয়তো ওইরকম নাই, অনেকেই ধরানো কম, ধরেন বাল অমুক বাল তমুক, হ্যাঁ, এদের দেখবেন, এবং কিছু ছাপড়ি, তাদের দ্বারা আমি যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছি, মানে লিটারেলি আমার নামে ক্যাম্পেইন চালু হয়েছে, জাস্ট একটা কথা বা দুইটা কথা তাদের সাথে আমার মিলে নাই। ধরেন তাদের সাথে আমার 20টা আলোচনা হচ্ছে, 20টা টপিকে, 20টার মধ্যে 19টা টপিক একমত, একটা টপিকে একমত না। ধরেন ওই একটা টপিক নিয়ে আমার মনে করেন তছনছ করে ফেলছে লিটারেলি, অনলাইনে যা যা করা পসিবল, এমনও কোনো বাজে কথা নাই, এমন কোনো জঘন্য কিছু নাই যেটা করে নাই তারা। এতে করে কি হয়েছে জানেন? তারাই দুর্বল হয়েছে। ওরা এখন এটা বুঝবে না এটা। ওরা বুঝবে কখন জানেন? যখন তারা মারা খাবে। মারা তো তারা খাবেই, টুডে অর টুমরো। কিভাবে খাবে? প্রকৃতির নিয়মে খাবে। কিভাবে খাবে? আল্লাহর ইচ্ছায় খাবে। খাইতে তাদের হবেই। কারণ আপনি পৃথিবীতে যাহা করিয়াছেন, তাহার তো কর্মভোগ করিতে যাইতে হইবে, নাকি? করিয়া যাইতে হইবে না? সো সেই জায়গা থেকে আমার কাছে যেটা ফিল হয়, সেটা হচ্ছে যে সম্মান তো অনেক দূরের আলাপ। দূর কি বাত! মানে যাদের সম্মান আছে, তাদেরকেও কিভাবে অসম্মান করা যায়, এই কম্পিটিশন অনেক সময় দেখতে পাই, যেটা খুবই দুঃখজনক। আরেকটি বিষয় সেটা হচ্ছে জুলাই নিয়ে আমাদের যারা চলচ্চিত্র কর্মী রয়েছেন বা যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন তাদেরকে আর কি করা যায়? মানে হচ্ছে জুলাইকে প্রপারলি এখনো কিন্তু জুলাইকে নিয়ে আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল এবং এরপর বর্তমান গভর্নমেন্ট এসেছে, কিন্তু জুলাইয়ের যে প্রকৃত যে চিত্র সেটি কিন্তু পুরোপুরি চিত্রিত হচ্ছে না, এবং এটি জুলাই নিয়ে আর কি করা যায়? মানে বিশেষ করে চলচ্চিত্র অঙ্গন থেকে। প্রথম কাজটা যেটা করা উচিত ছিল ইন্টারিমের সময়, যেটা ঘোষণা দিয়েছিলেন ইন্টারিমের সংস্কৃতি উপদেষ্টা, যে উনি 8টি চলচ্চিত্র করবেন পূর্ণদৈর্ঘ্য, উনি সেটা করেন নাই। ওনাকে এখন জুলাই স্মৃতি জাদুঘরের জন্য অনেক জায়গা থেকেই সম্মানিত করা হয় বা ওনাকে রেসপেক্ট করা হয়। অবশ্যই ওটা রেসপেক্ট করার কোনো সমস্যা নেই, এটা করতে পারেন, করতেই চাইলে পারেন। কিন্তু আমি মনে করি জুলাই জাদুঘরে যেহেতু আমার উদ্বোধনের আগে যাওয়া হয়েছে, তো এখন আমি জানি না উদ্বোধনের পরে কি অবস্থা, হয়তো ভালো কিছুই হচ্ছে। আ হয়তো কয়েকদিন পরে এটা নিয়ে কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু হবে, যে আসলে এটা কতটুকু ভালো হয়েছে বা কতটুকু কি হয়েছে। অনেকেই বলবে এটা তো অমুক বিশ্বখ্যাত মানুষকে দিয়ে করানো হইছে বা তমুককে দিয়ে করানো হইছে। কিন্তু সেটা জনগণের উপর ছাড়তে হবে। জনগণ আসলে বিচারটা করবে আসলে কতটুকু রাইট কাজ হইছে। তো সেটাও এখনো সময় আসে নাই। যখন প্রচুর মানুষ জুলাই জাদুঘর দেখে ফেলবেন, স্মৃতি জাদুঘর, তখন এটা নিয়ে কথা বলতে পারবেন। যেমন আপনি দেখবেন জুলাই স্মৃতি স্তম্ভ, এটার নিচে আপনি দেখবেন যে পায়ের নিচে শহীদদের নাম লেখা নিয়ে কিন্তু ঝামেলা হইছে। তো আমি দেখলাম সংস্কৃতি উপদেষ্টা এক জায়গায় বললেন যে উনি এটা এলজিআরডি কে দিছিলেন এটার কাজ করতে। কিন্তু ভাই ডিজাইনটা তো আপনারা করছিলেন নাকি? তো পায়ের নিচে নাম থাকবে কি থাকবে না, এটা কি এলজিআরডি করছে? তাহলে এটা ক্লিয়ার করা হোক মানুষের সামনে। তা আপনারা মাঝে মধ্যে এমন কথা বলেন যাতে মনে হয় মানুষ অনেক বোকা। মানুষ কিছুই বোঝেন না। মানে আমরা সবাই বোকা। আপনারাই সবচেয়ে বেশি চালাক। নিজেদেরকে আর কত চালাক ভাববেন? আচ্ছা ভাবেন, সমস্যা নাই। যে মনে খান, সুখ খান, প্রচুর সুখ খান। কোনো সমস্যা নাই। কিন্তু যে জায়গাটা দরকার ছিল, যে বলতেছিলাম যে এই আলোচনা কিন্তু হচ্ছে না নিয়মিত। কোন আলোচনাটা? যে জুলাইয়ে তো 8টা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হওয়ার কথা ছিল। সংস্কৃতি উপদেষ্টা নিজে ঘোষণা দিছেন, এবং সেটা সারা বাংলাদেশে যতগুলো বড় পত্রিকা আছে, 'প্রথম আলো', 'ডেইলি স্টার' থেকে শুরু করে, এই যে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' বলছে, অনেকে কিন্তু এখানে রাগও করবেন, পোস্টে লিখবেন গালি, "এই বান্না ভাই আপনি এটা বড় বলতেছেন কেন? কোন অর্থে বড় বলছি একটু বুঝা নেন।" ঠিক আছে? সো আ তো এখানে প্রচুর প্রচার করছেন আপনারা, প্রোগ্রাম করছেন, এই করছেন, সেই করছেন, ঠিক আছে? কইরা তো আপনারা ফাটাই দিছেন। তো দেওয়ার পরে যে ঘোষণা দিলেন, একটা চলচ্চিত্র কেন করতে পারলেন না? তাকে কেউ জিজ্ঞাসা করছে যে আপনি একজন ডাকসাইট, একজন চলচ্চিত্র নির্মাতা, এত বড়সড় চলচ্চিত্র নির্মাতা, সারা পৃথিবীতে আপনি ঘুইরা বেড়ান চলচ্চিত্র নিয়া। আপনার এত বিশাল বাহিনী, ভাই ব্রাদার, আমিও নাতি-পুতির মধ্যেই পড়ি কিন্তু, হ্যাঁ? সো আপনার এত বাহিনীর মধ্যে ৫ টা ফিল্ম বানাইতে পারতেন না? ২ টা ফিল্ম বানাইতে পারতেন। একটা চলচ্চিত্র বানাইতে পারতেন না চলচ্চিত্র নিয়ে? এই যে আজকে ইতিহাস নিয়ে এত ঝামেলা, এটি তো তৈরি হতো না যদি একটা পূর্ণদৈর্ঘ্য প্রপার সিনেমা থাকতো। তো এটার দায়ভার যায় না তার উপরে? এই যে বলছি, এখন কিন্তু ভাই আমি গালি খাবো। তাদের লোকদের তাদের কিছু চামুন্ডা আছে, তারা কিন্তু আমাকে গালি দিবে। ঠিক আছে? তাও আমি রিস্ক নিয়ে বললাম কথাগুলা। সো যদি আই ডোন্ট কেয়ার। সো আমার কাছে যেটা ফিল হয় যে এইগুলা নিয়ে কথা হয় না। আমি মনে করি ডকুমেন্টারি হওয়ার কথা ছিল কমপক্ষে 100 প্লাস, কমপক্ষে।
ধরেন আমি যদি থাকতাম আমি 500 প্লাস করতাম। কেমনে করতাম এটা আমার একটা পদ্ধতি আছে, আমার একটা ওয়ে আছে। এটা আমি ইনফেক্ট আমার ক্লোজ সার্কেলে আমি শেয়ারও করছি যে ১ বছরের মধ্যে 500 প্লাস ডকুমেন্টারি বানানো কোনো ঘটনা না। ইফ পসিবল। এটা একটা প্ল্যান নির্ভর করে। এটার ইচ্ছাশক্তি লাগে। প্রবল ইচ্ছাশক্তি, প্রবল উদ্যম লাগে। তো আপনি তো জানেনই আপনি খুবই অল্প সময়ের জন্য ক্ষমতায় আসছেন। আপনি তো ৫ বছরের জন্য ক্ষমতায় আসেন নাই। সো আপনি জানেন যে নির্বাচন দিয়ে আপনাকে চলে যেতে হবে। তাহলে অল্প সময়ে আপনি সর্বোচ্চ এফোর্টটা ঢেলা দিবেন না? সে এখন যদি শুধু জুলাই এখন বিষয় হইছে কি ওই যে শিয়ালের কুমির ছানা দেখানোর মতো অবস্থা হইছে। কিরকম? ধরেন ছানা আছে মানে শিয়াল পণ্ডিতরে ৭ টা ছানা দিয়ে দেওয়া হইছে। যে আপনি এই ৭ টা ছানাকে পড়ায়ে মানুষ মানে কুমির করবেন। যেহেতু মানুষ করা যায় না কুমির করবেন। তো কুমিরের বাচ্চা। তো ধরেন কুমির শিয়াল পণ্ডিত প্রতিদিন একটা করে খেয়া ফেলায়। প্রতি বৃহস্পতিবার আসে দেখতে যে আমার সন্তানদের কি অবস্থা। তো ৭ টার মধ্যে একটারই বারে, বারে দেখানো শুরু করে। বাকি ৬ টা কিন্তু খেয়া ফেলছে। তো এখন হইছে কি এখন বুঝে নেন। আমি একটা বলতে কি বুঝাইতেছি। বাকি যে ৬ টা হয় নাই সেটা নিয়েও আলোচনা করা দরকার আছে। সামনে যেন বাকি ৬ টা হয় সেটা নিয়েও আলোচনা করতে হবে। যারা এখন এটার দায়িত্বে আছেন তারা এখন হয়তো একটা স্পেস পাবেন। তারা হয়তো ইন্টারিমের উপর দিয়ে অনেক কিছু পার করে নিতে পারে। ইন্টারিম তো করে নাই। ঠিক আছে? কিন্তু ১-১.৫ বছর পরে কিন্তু আপনাদেরকেও মানুষ বলবে সেম কথাটা। আমিই বলবো যে আপনি যদি না করেন। সো আমার অনুরোধ বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমার করজোড়ে মিনতি, তাদের কাছে আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু করেন যাতে আপনাদেরকে নিয়ে আমার ১.৫ বছর পরে সেম কথাটা বলতে না হয়। হ্যাঁ? সো এই যে চলচ্চিত্র এবং আরেকটা জায়গায় দেখেন চিন্তা করেন যে কিছু বড়, বড় ফিল্ম মেকার্সদের দিয়ে যারা গুড ফিল্ম মেকার্স তাদেরকে দিয়ে ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছিল। সেই ওয়ার্কশপ থেকে কয়টা ফিল্ম মেকার উঠে আসছে? সেটা নিয়েও কোনো আলোচনা নাই। সেটা কিন্তু ঢাকঢোল পেটায় জানানো হয়েছে সারা বাংলাদেশের মানুষকে। সব গিমিক বুঝছেন? মানে ক্ষমতায় আসছি, এখন একটু গিমিক দেখাইতে হবে। মানে করব কি করব না এটা পরের আলাপ। মানে ওই যে পুরনো ধ্যান ধারণা, হাসিনার আমলে যা হইছে ওই ফর্মুলাটাই এখানে ইন্টারিমের সময় কিছু, কিছু মন্ত্রণালয়ে ঘটনা হইছে। অনেক আওয়াজ, হ্যাঁ? কিন্তু আওয়াজের সাথে, সাথে কিন্তু ওই পরিমাণে কাজ নাই। তো এই কাজ না থাকাতেই আজকে এই অবস্থা। আমি জানি আমি কিছু কথা বলছি যেগুলো হয়তো আপনারা সেন্সর করে ফেলতে পারেন। কিন্তু সেন্সর করলে আমার কথাটার মূল অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা কইরেন না। এটা অনুরোধ থাকলো। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে গত ৫ তারিখে জুলাইকে নিয়ে একটি ডকুমেন্টারি কিন্তু সরকারিভাবে প্রদর্শন করা হয়েছে। কিন্তু সেখানে আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে সেখানে আবু সাঈদের ছবি নাই এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া তারও ছবি নাই। তো এটা আসলে কেন? মানে এটা কি আসলে তাদের অনাকাঙ্ক্ষিত ভুল? নাকি এখানে অন্য কোনো কারণ থাকতে পারে? দেখুন প্রেসিডেন্ট নিজে যেই কথা বলে ফেলছে সেখানে তো আমার ডিবাঙ্গ করার কিছু নাই। মেজর হাফিজউদ্দিন সাহেবকে মানুষ কেন রেসপেক্ট করেন, কেন ভালোবাসেন এটা একটা কারণ। বিএনপি এই দলটার ভেতরে অসাধারণ কিছু নেতা আছেন। যারা এই যে মেজর হাফিজের মতো, যারা অ্যাবসোলিউটলি রাইট কথাটা রাইট জায়গায় স্পট অন বলে ফেলতে পারেন। এই কারণে এই দলটা টিকে থাকবে। এই কারণে এই দলটাকে মানুষ রেসপেক্ট করবে। আমি সবসময় বলি যে বিএনপিকে কেন মানুষ রেসপেক্ট করবে? কেন করবে? এই যে এই মানুষগুলোর কারণে করবে। তারা হচ্ছে অকপটে সত্য কথা বলতে পারেন। সো আমার অনেক কথা এখানে বলার কিছু নাই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ধরেন আপনি অনেক ডকুমেন্টারি বানাইলেন। এই স্মৃতিটা তো ২ বছর আগের মাত্র। প্রতিটা মানুষ হচ্ছে একেকটা আর্কাইভ। প্রতিটা মানুষ আর্কাইভ। প্রতিটা মানুষ হচ্ছে বাংলাদেশপন্থী প্রতিটা মানুষ যারা এই আন্দোলনের সাথে মিনিমাম সংহতি প্রকাশ করছে, তাদের মেমোরিতে সেভ হয়ে আছে না? আসলে কে কি করছে? তো কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে করতেও চান, উনি হাসির পাত্র হবেন। উনারা হাসির পাত্র হবেন। উনাদেরকে নিয়ে মানুষ হাসবে। উনাদেরকে মানুষ জোক করবে। মনে, মনে হাসবে। দেখবেন যে টঙের দোকানে ঐদিন এই ঘটনা ঘটার পরে টঙের দোকানে একটা চা খাচ্ছিলাম। তো ওইখানে এটা নিয়ে দেখলাম আলোচনা করে হাসাহাসি করতেছে। তো হাসির পাত্র হবেন কেন আপনারা? কি দরকার? যার যেটা ক্রেডিট তাকে সেটা দিয়ে দেন। যেটা মেজর হাফিজ সাহেব বলছেন। সালাউদ্দিন সাহেবও বলছে। আমি দেখলাম যে উনিও কিন্তু একই কথাই বলছে। যার, যার ক্রেডিট তার। আর ক্রেডিট বাজিটা দরকার নেই আমাদের। আমি যে জিনিসটা বলি যে আপনি কোন একটা দলের এটা কুক্ষিগত করে ফেলার চেষ্টা কইরেন না। যে এইটা শুধু আমাদের দল করেছে। সরি, এটা বাংলাদেশ নামক যে দলটা আছে তারা করছে। সো এটা বাংলাদেশকে ক্রেডিটটা দেন। সো এই দলাদলির মধ্যেও যদি এটা ঢোকানোর চেষ্টা করা হয়, এটা শুধু আমারই ক্রেডিট। এটাও ঠিক না। তবে এটাও তো সত্য। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এর পরবর্তী সময়ে যখন তারা এখান থেকে বের হয়ে আসলো, প্রোগ্রাম থেকে এনসিপির নেতৃবৃন্দরা যে করার পরে, বের হয়ে আসার পরে কিন্তু ঐদিনই সন্ধ্যার সময় আমি সংসদে একটা প্রোগ্রামে দেখছিলাম, তারা কিন্তু বেশ নমনীয়ভাবে কথা বলছেন এবং আরেকটা কনসার্টের মধ্যে দেখছিলাম যে আমাদের যে স্পিকার বর্তমানে যিনি ভারপ্রাপ্ত স্পিকার, উনাকে দেখছিলাম, চিফ হুইপকে দেখতেছিলাম, বিরোধী দলের সরকারি দলের চিফ হুইপকে দেখলাম। সবাই একসাথে হাত তুলে কিন্তু স্টেজে ঐক্যবদ্ধ থাকার প্রমিস করলো। ওই চিত্রটাই রাষ্ট্রে রাখেন।
কি হইছে না হইছে চলুন ভুলে যাই আপাতত। আমরা আশা করতে চাই এই ধরনের ভুল আর কখনো আপনারা কইরেন না। ওই ঐক্যবদ্ধ ফেসটা আমরা দেখতে চাই। ওই হাসনাতের হাতে নাহিদের হাত, নাহিদের হাতে আমাদের নিজাম সাহেবের হাত, তারপরে হচ্ছে আমাদের স্পিকার সাহেব কায়সার সাহেবের হাত। আমরা দেখতে চাই ওই আমাদের সরকারি দলের চিফ হুইপ ধরে আছেন হাত শক্ত করে। বাংলাদেশের মানুষ কিন্তু খুশি হইছে এই দৃশ্যটা দেখে। এই খুশির দৃশ্যটা আমরা দেখতে চাই। এই একতাবদ্ধ হ্যাঁ, আপনি করবেন রাজনৈতিকভাবে বিরোধিতা করবেন। কিন্তু এমনভাবে বিরোধিতা করা যাবে না বা এমন কিছু করেন না, সরকারি দলের পক্ষেও বলতেছি, মানে সরকারি দলকেও বলতেছি, বেসরকারি দলকেও বলতেছি, মানে বিরোধী দলকেও বলতেছি, যাতে ঐক্যটা নষ্ট হয়। জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি আপনি একজন নির্মাতা হয়েও কিন্তু জুলাইয়ের পক্ষে এবং অনেকটা রাজনৈতিক একটা আন্দোলনের সাথে কিন্তু আপনি অনেকটা সম্পৃক্ত ছিলেন। তো একজন নির্মাতা হয়েও এরকম সংকটের সময় আ দেশের পক্ষে বা এই যে একটা আ মানবিক একটা জায়গা থেকে দেশের পক্ষে ছিলেন। আসলে এটা কি নির্মাতার পক্ষ থেকে কি করা যায় কিনা? বা একজন নির্মাতা কি সেটি করতে পারেন কিনা? কেন পারবেন না? আমি কি রাজনৈতিক জীব না? আমি কি দেশের জনগণ না? আমি কি বাংলাদেশের নাগরিক না? তো বাংলাদেশের নাগরিক অনেকেই বলেন, "ভাই আমি হচ্ছে আর্টিস্ট, আমার এখানে যাওয়া উচিত হবে না।" এই নিয়ম বানাইছে কে? আমি জানতে চাই এই নিয়মটা বানাইছে কে? যে আপনি অভিনেতা বা আপনি গায়ক, আপনি নায়ক, আপনি রাজনৈতিক সচেতন হইতে পারবেন না। রাজনীতি নিয়ে আপনার কোনো মত থাকবে না। এই স্বাধীনতা হরণ করার অধিকারটা দিছে কে? আমার একটা স্বাধীনতা আছে না? ব্যক্তি স্বাধীনতা আছে না? আমি আমার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে আমি বিশ্বাস করব, আমি চর্চা করব। আমার সকল ধরনের স্বাধীনতা আছে। আমি অভিনেতা হইছি বা আমি একজন পরিচালক হইছি বইলা আমি চাইলেই আমি কথা বলতে পারব না রাজনৈতিক বিষয়ে। রাজনীতি নিয়ে আলোচনা করতে পারব না, এটা তো হতে পারে না রে ভাই। এটা তো বেইনসাফি। সো আমার জায়গা থেকে আমি বোধ করি সবসময় যে আমার কথা বলে যাওয়াটা উচিত এবং কথা বলাটা প্রয়োজন। আমার যখনই মনে হয় আমার কথা বলা প্রয়োজন, আমি কথা বলি এবং বলব ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে আমরা দেখেছি যে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়ায় হত্যার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। তো এমন পরিস্থিতিতে কি আপনি আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে অনেকটা শঙ্কিত কিনা? এবং এটা কি মনে করছেন কিনা যে ওই সময় নীরব থাকা উচিত ছিল বা অন্যরা যেটা করেছিল সেটা করা উচিত ছিল কিনা? হত্যার হুমকি আমি পাইছি স্বয়ং ইনডাইরেক্ট থ্রেট পাইছি আমি ধরেন প্রেসিডেন্টের ছেলের কাছ থেকে তৎকালীন চুপ্পু সাহেবের ছেলেও ধরেন ইনায়ে বিনায়ে বলছে অনেক নাম আছে তার মন এবং মগজে। তো ওই পোস্টটাই ছিল আমার নাম ধরে লেখা। আরেক বাটপাড়া লিখছিল আরকি। ফেসবুকে স্ট্যাটাস দিছিল ওটার নিচে যে উনি এটা লিখে দিয়ে আসছে। মানে ওটাকে স্বীকৃতি দেওয়া এক ধরনের। সো খুবই অবাক হইছিলাম। আবার হইও নাই। যে কি ব্যাপার? মানে আমি ভাবলাম এইটা যে আচ্ছা প্রেসিডেন্টের ছেলে মনে হয় প্রেসিডেন্টের মতোই। প্রেসিডেন্টও দেখবেন শেষ দিকে এসে অনেক ভালো, ভালো কথা বলছে। ওর মধ্যে চেঞ্জ হবে। কিন্তু সালা আমি তো দেখলাম তো অদ্ভুত জিনিস। তো এই যে থ্রেট গুলা এরকম তো অনেকেই থ্রেট দিয়ে রাখেন। অনেকেই থ্রেট দিচ্ছেন আমাকে। দিচ্ছেন। তাতে কি যায় আসে? বালটা ছেড়ে গেল আমার। ঠিক আছে? সো আমার কথা হলো যে আমি এটা একদমই বোধ করি না। আমার কাছে মনে হয় যে প্রতিবাদ একবার যখন মানে মানে কি বলবো? মানে হইছে, থ্রেট আসছে। তো কি হইছে? আরো ১০০০ বার আসবে, লক্ষ বার আসবে, কোটি বারও আসতে পারে। বাট আমি থেমে গেলে কি মানে বিষয়টা এরকম যে বাংলাদেশে তারা ভালো মানুষ হয়ে যাবে? না, আমি কিন্তু ওদের বিরুদ্ধে কথা বললাম না। তারা যদি কালকে থেকে ভালো মানুষ হয়ে যায়, আমি তাদের বিরুদ্ধে কথা বলব না। সমস্যা নাই। তারা যদি কালকে থেকে বাংলাদেশপন্থী হয়ে যায়, তারা যদি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান এবং অত মানে অসমাপ্ত বিপ্লবকে স্বীকৃতি দেয় এবং মন থেকে সেটা বুঝে যে তারা ভুল করছিল, তো আমার তো তাদের বিরুদ্ধে কথা বলার কোনো দরকার নাই। তারা ঠিক হোক, আমি কথা বলা বন্ধ করে দিব, সমস্যা নেই।